আমরা যেদিন পালিয়ে বিয়ে করলাম সেদিনই আমার সদ্য হওয়া শাশুড়ি স্ট্রোক করলেন। খবর পেয়ে আমার ভীতু বর আমাকে মাঝ রাস্তায় একা ফেলে মায়ের কাছে চলে গেল। সেদিনই আমি জীবনের প্রথমবার বাস্তবতার ধাক্কাটা খেয়েছিলাম। কৈশোর বয়সে আহসানের সঙ্গে আমার প্রেমটা হয়েছিল আত্মীয়তার সূত্রে। আহসান আমার ফুফাতো বোনের চাচাতো ভাই। আমার ফুফুর ছোট ছেলে জন্মানোর পর এক সপ্তাহের জন্য ফুফুর বাড়িতে থেকেছিলাম। সেখানেই আহসানের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। আমি তখন 10ম শ্রেণীতে উঠেছি সবে। আহসান এইচএসসি শেষ করে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। বলা বাহুল্য আহসানের সৌন্দর্য নজর কাড়া। আমার কিশোরী চোখে অনায়াসে গেঁথে গিয়েছিল সে। তবে আমি ছিলাম চূড়ান্ত আত্মকেন্দ্রিক ধরনের মেয়ে, তাই কিছুতেই আহসানের সঙ্গে সখ্যতা গড়তে পারছিলাম না। সুযোগটা করে দিল আহসানই। সে অত্যন্ত মিশুক স্বভাবের হওয়ায় আমার স্বভাবের জড়তা কাটতে 2 দিনের বেশি সময় লাগেনি। তবে না, ওই 7 দিনে আমাদের প্রেম হয়নি। শুধু 7 দিনের মাথায় যখন বিদায় নিতে গেলাম, বুকের ভেতরে কিছু একটা ঝনঝন করে বাজছিল। বাবা গাড়ি রিজার্ভ করে এনেছেন বাড়ি ফেরার জন্য। আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলাম। আহসানকে আশেপাশে কোথাও দেখলাম না। কিছু একটা ফেলে এসেছি এই বাহানায় ছুটে গিয়েছিলাম ভেতরে। আহসানের ঘরে উঁকি দিয়ে দেখি সে জানালার কাছে চুপচাপ বসে আছে। কোনো কিছু না ভেবেই বলে বসেছিলাম, আহসান ভাই, তোমাকে ভীষণ মিস করব। এরপর আর পিছু ফিরে তাকাইনি। এক ছুটে এসে গাড়িতে চড়ে বসেছিলাম। সারাটি রাস্তা চোখের পানি লুকিয়েছিলাম কৌশলে। আমার বড় বোনটার গোয়েন্দা স্বভাব আছে। সে বোধহয় কিছু সন্দেহ করেছিল। বারবার খুঁচিয়ে বলছিল, বাবা মৌরি, তুই তো ফুফির বাড়ি আসতেই চাইতি না, এবার হঠাৎ ছেড়ে আসতেই চাইছিস না, ঘটনা কি? কোনো ঘটনা নেই তরিয়াপু। টুবাইয়ের জন্য মন কেমন করছে। টুবাই আমার ফুফির ছেলের নাম। আমি নামটা রেখেছি। নাম সিলেকশনের সময় যখন হুট করে নামটা বলেছিলাম, সবাই খুব হাসাহাসি করেছিল। একমাত্র আহসান বলেছিল নামটা তার পছন্দ হয়েছে। এভাবেই ছোট ছোট ব্যবহার দিয়ে আহসান আমার বোকা মনটাতে বসত গড়িয়েছিল। দ্বিতীয়বার আমাদের দেখা হলো প্রায় 5 মাস পরে। এই 5টি মাসের একটি রাতও এমন ছিল না যে আমি আহসানকে মনে করে ছটফট করিনি। এসএসসির আগে ফোন ব্যবহারের পারমিশন ছিল না আমার। তার চেয়েও বড় কথা, আহসানের কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না। ফুপির কাছে মা যখন ফোন করত, তখন উৎকর্ণ হয়ে থাকতাম আহসানের কণ্ঠ শুনতে। প্রতিবারই হতাশ হতাম। এর মাঝে আহসানের রেজাল্ট হলো। তাকে দেশে রাখবে না তার মা বাবা। আহসান বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছিল। কিছুদিন বাদে খবর পেলাম সে কানাডায় পড়তে যাবে। সেখানকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুশিতে আমাদের দাওয়াত পড়ল ফুফি বাড়ি। আমার ফুফির যা অর্থাৎ আহসানের মা ভীষণ অহংকারী এবং চতুর মানুষ। শো অফ করার অভ্যেস ওনার রন্ধ্রে রন্ধ্রে। আহসানের ভালো ফলাফল ও বাইরে পড়তে যাওয়াটাকে তিনি চাঁদে যাওয়ার সঙ্গে তুলনা করে বসেছেন। আহসানের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিয়ত ছটফট করেছি ঠিক, কিন্তু যখন শুনলাম তার দেশে থাকার সময় কম, এরপর থেকে কেন জানি একটা শূন্যতা আমায় ঘিরে রাখল। যেই আমি ফুফির বাড়ির নাম উঠলে সবচেয়ে বেশি আগ্রহী হয়ে দেখাতাম, সেই আমি এবার ওদের নিমন্ত্রণে গেলাম সবচেয়ে গোমরা মুখ নিয়ে। আহসানের সঙ্গে দেখা হলো একেবারে খাবার টেবিলে। তাকে দেখে বিষম খেলাম। 5 মাসের ব্যবধানে কি অপূর্বই না হয়েছে সে। মনে মনে কেন জানি ভয় কাজ করতে লাগলো। আচ্ছা, আহসান যদি আর না ফেরে, সেই দেশেই প্রেম বিয়ে করে সেরে ফেলে, করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু গোপনে একটা হৃদয় ভাঙার যন্ত্রণা তো থাকবেই, যা সম্পর্কে সকলেই অজ্ঞাত। এসব ভাবতে ভাবতে পোলাওয়ের লোকমাটা মুখে তুলে ঝরঝর করে কেঁদে ফেললাম আমি। সকলে আমার কান্না দেখে হকচকিয়ে গেল। একমাত্র আহসানকে দেখলাম আমার দিকে তাকিয়ে আলতো করে হাসল। আমি বোধহয় সেই মুহূর্তে খুন হয়ে গিয়েছিলাম। আহসানের সঙ্গে আমার একান্তে কথা হয়েছিল সন্ধ্যায়। আহসান তার খয়েরি ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলেছিল, মৌরি, তুমি তখন কেঁদেছিলে কেন? আমি অপ্রস্তুত মুখে বলেছিলাম, কাঁদিনি তো, ঝালে চোখে পানি চলে এসেছিল। আহসান ঝুঁকে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে,
ঝাল কোথায় লেগেছিল মনে? আমি চোখ বুজে নিয়েছিলাম, চোখে পানি এসেছিল পুনরায়। এরপর অনুভূতি নিয়ে আর কোনো রাগঢাক ছিল না। সেই ক্ষণকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময় ভেবে নিয়েছিলাম, আর ধরে নিয়েছিলাম ওর থেকে দূরে থাকলে বোধহয় মরেই যাব। হায়, ভাগ্যের কি নির্মম পরিহাস! এরপর কতগুলো বছর ওকে ছাড়া দিব্যি বেঁচে আছি। আহসানের সঙ্গে আমার প্রেমের দায়িত্ব ছিল মাত্র 1 সপ্তাহ। ওর ফ্লাইটের আগে একটা সপ্তাহ আমি বহু কায়দা কানুন করে ফুফির বাড়িতে রয়ে গিয়েছিলাম। অপক্ক বুদ্ধি, অপক্ক অনুভূতির জোয়ারে উত্তাল পাতাল মন আমার। আহসানকে হারানোর ভয়ে কাঁটা হয়ে থাকতাম। যেন কত যুগ পুরনো প্রেম আমাদের। এমন সুরে বলতাম, তুমি তো ও দেশে গেলে আমায় ভুলেই যাবে। আহসান আমার হাত ধরে বলতো, তুমি আমার মনের মাঝেই থাকবে, ভোলার তো প্রশ্নই আসে না। আমার কেন জানি আহসানের কথা বিশ্বাস হতো না, কারণ ওর মেধা, যোগ্যতা ও রূপের প্রতি মেয়েদের দৃষ্টি সদা তীক্ষ্ণ থাকত। একদিন বড়দের আড্ডায় কথা উঠেছে। ফুপি বললেন, ছেলে দূরে পাঠাচ্ছেন ভাবি, যদি আর না ফেরে, সাদা চামড়া বিয়ে করে বসত গড়ে ও দেশে। আহসানের মা তখন আত্মবিশ্বাসের সাথে বললেন, আমার ভাইয়ের মেয়েটা আর একটু বড় হলে ধরে পান চিনি করিয়ে ফেলব। রোজা তো পরের বছরই কানাডায় যাবে, ছুটিতে কাছাকাছি থাকলে আমার আর চিন্তা নেই। রোজা আপু আমার চেয়ে 2 বছরের বড়, আহসান ভাইয়ের কাজিন। এই মেয়েটির প্রতি আহসান ও তার পরিবারের স্নেহ আমার মনে হুল ফোটাত। সে দেখতে সুন্দরী, উচ্চবিত্ত পরিবারের মেধাবী মেয়ে। সেই থেকে আমার মাঝে অনিশ্চয়তা কাজ করতে থাকে। নিজেকে অযোগ্য ভেবে আহসানের থেকেও অভিমানে সরে যেতে চেষ্টা করি। আহসান আমার অবহেলা সহ্য করতে পারল না। সে যে আমার প্রতি লয়াল তা প্রমাণ করতে হুট করেই দুজনে সিদ্ধান্ত নিলাম গোপনে সম্পর্কের স্বীকৃতি দেব, যেন দূরে গেলেও একজন আরেকজনের থাকি। প্রসঙ্গত আমার বয়স তখন 16 এবং আহসানের 19। আহসানের ফ্লাইটের 7 দিন আগে আমরা লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বিয়ের ব্যবস্থা আহসানই করেছিল। আমি তখন আতঙ্ক ও উত্তেজনার ঘোরের মাঝে ছিলাম। বিয়েটা কিভাবে হয়েছিল কিংবা আদৌ হয়েছিল কিনা ঠিক মনে করতে পারি না। শুধু মনে আছে আহসান যখন বলল আমাদের কেউ আলাদা করতে পারবে না, তখনই বাড়ি থেকে ফোন আসে, আর আহসান আমাকে একা ফেলে চলে যায়। এরপর ওর সঙ্গে আমার আর দেখা হয়নি, কথাও না। সেদিন লুকিয়ে বাড়ি থেকে বের হবার ঘটনাও কেউ জানতো না। তবে সেই ঘটনার প্রভাব আমার উপর কতটা পড়েছিল তা যদি এক বাক্যে বলি, আমি এসএসসিতে ভয়ানকভাবে খারাপ ফলাফল করেছিলাম। আমার বান্ধবীরা যখন গোল্ডেন নিয়ে লাফালাফি করেছে, তখন আমি ঘরের কোণে মুখ লুকিয়ে কেঁদেছি। বাবা মায়ের বকা শুনেছি। সেই ধাক্কার পর থেকেই নিজেকে পরিবর্তনের তাগিদ অনুভব করি। আবেগের পায়ে বেরি পরিয়ে দেই। তারপর পেরিয়ে গেল 5টি বছর। কলেজ জীবন পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্তে পৌঁছে গেছি। জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস, আত্মবিশ্বাসী, যোগ্যতা সম্পন্ন একজন নারী। রূপের দিক থেকেও নেহাত তুচ্ছ কেউ নই। স্বপ্ন জয়ের পথে এগিয়ে চলেছি দুর্বার গতিতে। আমার জীবনের কোথাও যখন অতীতে বিন্দুমাত্র ছায়া নেই, ঠিক তখনই পুনরায় একটা ঝড় উঠল। ঝড়টা উঠল আমার মাঝে। বহুদিন বাদে আবারও সেই নাম আমায় ধাক্কা দিল, আহসান মুকিত। আর 5টা দিনের মতো ভার্সিটি থেকে ফিরে দেখতে পেলাম তরিয়াপু ভীষণ যত্ন নিয়ে সাজছে। তরিয়াপুর সাজ দেখে অবাক হওয়ার কিছুই নেই। আমার আপুটা ভীষণ সুন্দরী, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, তাই প্রথমে সেভাবে পাত্তা দেইনি। কিন্তু রান্নাঘর থেকে খাবারের সুঘ্রাণ পেয়ে কৌতূহলে প্রশ্ন করলাম, আজ বিশেষ কিছু আছে নাকি? মা তখন ব্যস্ত সুরে বলল, তরিকে দেখতে আসবে। সকালে তোর ফুফু হঠাৎ ফোন দিয়ে জানালো। অল্প সময়ে যা পারছি তাই ব্যবস্থা করেছি। কোত্থেকে আসবে? ছেলে কি করে? তোর ফুফুর ঘরের মানুষ, আহসানকে মনে আছে? সে এবার দেশে এসেছে বিয়ে করতে, তার জন্যই তরিকে চেয়েছে ওরা। জবাবে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আহসান মুকিত, এত কিছুর পরে কোন মুখে আমার বোনের দিকে নজর গেল তোমার? তরি আপু আমার চেয়ে 2 বছরের বড়। আমাদের স্বভাবের মিল খুব সামান্যই।
তরিয়াপু চঞ্চল, আমি চঞ্চল না হলেও একেবারে ধীরস্থির নই, যাকে বলে প্রয়োজন বুঝে ব্যবহার করা। তরিয়াপু দেখতে অতিশয় সুন্দরী, মেধাবী, আধুনিকা, মাস্টার্স শেষ করে সরকারি চাকরির চেষ্টা করছে। আপুকে নিয়ে বাবা মায়ের অনেক বেশি আকাঙ্ক্ষা। আমি গড়পড়তা সাদামাটা মেয়ে, আমাকে নিয়ে খুব বেশি আকাঙ্ক্ষা বাবা মায়ের মাঝে দেখা যায় না। এসএসসিতে ভয়ানক বাজে ফলাফল করে আমি তাদের সকল আশাকে অঙ্কুরেই নৈরাশ্যে রূপান্তর করেছিলাম। এরপর যতই ভালো করার চেষ্টা করেছি, আমার চেষ্টাটা আপুকে ছাড়িয়ে কারো নজর কাড়তে পারেনি। বিয়ের ক্ষেত্রে তরিয়াপুর চাহিদাটার লিস্ট ছিল রেলগাড়ির মতো। ফলে এর আগে বহু সম্বন্ধ আসলেও কোনোটাতেই তার মন বসেনি। এবার চিত্র ভিন্ন। আপুর হট পিঙ্ক লিপস্টিক মাখা ঠোঁটের হাসিটাই বলে দিচ্ছে পাত্রকে নিয়ে তার বেজায় আগ্রহ। কিন্তু আমার মনে যে বেজায় সংশয়, যে পুরুষের যোগ্যতার গুণে সকলে ধন্যি ধন্যি করছে, তার মেরুদণ্ডহীন রূপটা তো অল্প বয়সেই দেখা হয়ে গেছে আমারই বোনের সঙ্গে তাকে আমি কিভাবে মেনে নিই? তবুও বিবেকের তীব্র উপস্থিতির এক ফাঁকে যতক্ষণ পর্যন্ত সামান্য পরিমাণে আবেগ তাজা ছিল ততক্ষণ ভাবতাম অল্প বয়সের খামখেয়ালিপনাই দুজনেই ভুল করেছি। আহসান হয়তো পরপর ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে গিয়েছিল, কিংবা বিয়ে করার সিদ্ধান্তটাই হঠকারিতার ছিল। পরবর্তীতে যখন ভয় কেটে যাবে অন্তত আমার সঙ্গে যোগাযোগ করবে, ভুল শুধরে একে অপরের সঙ্গে সম্পর্কের ইতি টানা কিংবা ভালোবাসার প্রতিশ্রুতি বজায় রাখা কিছু তো একটা করবেই। কিন্তু দিনের পর দিন কেটে গেল, বাস্তবতার তীব্র পেছনে আমার মূর্খ আবেগটা মিলিয়ে গেল যেন। আর আজ সেই আহসান কিনা চূড়ান্ত নির্লজ্জের মতো আমারই বড় বোনকে দেখতে আসে। একবার ভাবলাম আপুকে সব বলে দেই, কিন্তু আপু যদি বিশ্বাস না করে? প্রমাণ যে নেই। তাছাড়া আহসানও যে ঘটনা অস্বীকার করবে না তার কি নিশ্চয়তা? নিজেকে হেয় করার স্বাদ জাগল না মনে। কিন্তু এই বিয়ে হতে দেব না আমি। আহসানের মুখোমুখি হওয়ার প্রয়োজন অনুভব করলাম। দাঁতে দাঁত চেপে অপেক্ষায় থাকলাম আহসানের দেখা পেতে। বিকাল 4টা বাজে তখন। আমি সদ্য গোসল করে মাথায় গামছা পেঁচিয়ে নিচতলায় হাঁটাহাঁটি করছি। মা বলেছে বসার ঘরটা পরিপাটি করে রাখতে। আমি নামমাত্র গোছানোর ভান করেছিলাম। তখনই কলিং বেল বাজল। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখলাম ফুপিরা এসে হাজির। এসেছে সব মেয়ে মহল। আমাকে নিরাশ করে স্বয়ং পাত্রই অনুপস্থিত। ফুপি আমাকে জড়িয়ে ধরে আপ্লুত সুরে বলল, তোকে কতদিন বাদে দেখলাম রে মৌরি। ছোটবেলায় ফুপির বাড়ি ছাড়া কিছুই বুঝতি না, আর এখন তোর দেখাই পাওয়া যায় না। টুবাই কত কান্নাকাটি করে তোর জন্য, তাও যাস না। কিসের এত ব্যস্ততা তোর? আমি টুবাইকে আদর করার বাহানায় কথা এড়াবার চেষ্টা করলাম। তাতে পাত্তা না দিয়ে ফুপি আবার বলল, ফুপির প্রতি মায়া কম তাই যাস না? বোনের শ্বশুরবাড়ি হলে ঠিকই যাবি। বিয়ে কি ঠিক করে ফেলেছ নাকি? জিজ্ঞেস করলাম আমি। ফুপি বলল, দুই পক্ষে অপছন্দের কিছু আছে নাকি? পাত্রপাত্রী দুটিকেই আমি চিনি, সুতরাং বিয়ে হবে নিশ্চিত কথা। কিন্তু আমি তো শুনেছিলাম আহসান ভাইয়ের কাজিন রোজার সঙ্গে বিয়েটি হবে, হলো না কেন? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে খেয়াল করলাম আহসানের মায়ের মুখটা কালো হয়ে গেছে। তিনি এসে থেকেই আমাকে অদ্ভুত চোখে দেখছেন খেয়াল করেছি। ফুপিও দেখলাম কৌশলে প্রসঙ্গ এড়ালেন। ওসব ছোটোবেলায় বাবা মায়েরা অনেক কিছুই ঠিক করে, সন্তান বড় হতে হতে পরিস্থিতিতে বদলে যায়। কিন্তু আমি যে তাতে দমে যাওয়ার পাত্রী নই। আমার আপুর জীবনে এখানে জড়িয়ে যাচ্ছে, তাও এমন ব্যক্তির সঙ্গে যার সাথে আমি অতীতে জড়িয়ে গেছি। আমি জানি না অতীতে আমাদের বিয়েটা আদৌ সঠিক পন্থায় হয়েছিল কিনা। যদি নাও হয়ে থাকে, এমন এক চিটারের সঙ্গে আপুর বিয়ে আমি কিছুতেই হতে দেব না। কিন্তু নাটের গুরু কই? জিজ্ঞেস করলাম। তা আমার হবু দুলাভাই কোথায়? আহসান সবে দেশে এসেছে তো, অফিসিয়াল কাজে একটু ব্যস্ত আছে। বিয়ের যাবতীয় সিদ্ধান্ত আমাদের উপর ছেড়ে দিয়েছে। উত্তর আমার পছন্দ হলো না। আমার পছন্দ অপছন্দ নিয়ে কেউ বসেও রইল না। এক আসরেই পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের কথাও ফাইনাল হয়ে গেল। ফুপির ঘোষণা দিলেন,
সামনের শুক্রবার পারিবারিকভাবে তরিয়াপুর সাথে আহসানের আকদ হবে। বিয়ের আয়োজন পরে হবে। আহসানেরও নাকি এমনটাই মতামত। এত তাড়াহুড়োর কি আছে বুঝলাম না। আমার মা বাবা বোনকেও দেখা গেল সিদ্ধান্ত মেনে নিতে। অসহায়তায় চোখে পানি চলে এলো আমার। ঠিক করলাম নিজেই যাব আহসানের কাছে, কিন্তু যাব বললেই যাওয়া হলো না। আহসান আমার ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল। আপুকে মাঝে মাঝেই দেখি কার সঙ্গে যেন ফিসফিস করে কথা বলে। অনেক রাত অবধি কথার আওয়াজ পাওয়া যায়। সকালে জিজ্ঞেস করতেই লাজুক হেসে বলল আহসানের সঙ্গে কথা বলে। শুনেই পায়ের রক্ত মাথায় উঠল। আহসানের মনে অতীত নিয়ে সামান্যতম অনুশোচনা বা আক্ষেপ নেই? কি করে আমার সঙ্গে মীমাংসায় না গিয়ে সে আপুর সঙ্গে রাতভর প্রেম করে বেড়াই? এর মানে আমাকে পাত্তা দেওয়ার প্রয়োজনই নেই? এতটা বেহায়াপনা হয়ে আসছে আহসান। ওর প্রতারণার মাত্রা দেখে অসুস্থ বোধ করতে লাগলাম। আপু ঘাবড়ে গিয়ে আমাকে ধরে ফেলল। চিন্তিত গলায় বলল, এই মৌরি, তোর কি হয়েছে? কিছু না আপু, সামান্য প্রেশার ফল করেছে। এই বয়সে এমন প্রেশার ফল করবে কেন? ঘরে গিয়ে শুয়ে থাক। আপু চলে যাচ্ছিল। আমি ডেকে বললাম, আপু, আহসান ভাইয়ের নম্বরটা আমায় দেওয়া যাবে? আপু ভ্রুকুচকে বলল, তুই ওর নম্বর দিয়ে কি করবি? এমনি হবুদুল্লা ভাইয়ের সঙ্গে পরিচিত হব। অনেক বছর হলো কথা হয় না তো, তাই। ও ব্যস্ত মানুষ, ফোনে কথা বলার সুযোগ প্রয়োজন নেই। সামনাসামনি দেখা করিস। আপু যেন এক প্রকার এড়িয়ে গেল বিষয়টা। দেখতে দেখতে গায়ে হলুদের রাত চলে এলো। আহসানের ধারে কাছেও পৌঁছাতে পারলাম না আমি। কারো মাধ্যমেও যোগাযোগ সম্ভব হলো না। ধৈর্যের বাঁধ ভেঙে শেষমেশ আপুকেই সবটা খুলে বললাম। ছোটবেলা থেকে আপু আর আমার মাঝে হিংসাসুলভ সম্পর্ক থাকলেও বড় হওয়ার পর সেটা কমে গিয়েছিল। কেননা ছোটবেলায় আমি সব কিছুতে আপুকে সমানের সমান টক্কর দিতাম। 5 বছর আগে থেকে টক্কর দেওয়া ছেড়ে দিয়েছি। আপুই সব কিছুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বলে আমাকে আর হিংসে করে না। তাই ভেবেছিলাম আপু অন্তত আমায় বিশ্বাস করবে, কিন্তু প্রতিক্রিয়া হলো বিপরীত। আপু তীব্র ক্ষোভে বলেই বসল, আমার এত ভালো একটা বর জুটছে, সেটা তো সহ্য হচ্ছে না, তাই না? ছোটবেলার মতো হিংসে করে কেড়ে নিতে চাইছিস? আবার মিথ্যে বিয়ের গল্পও ফাঁদছিস? তোর পেটে এত শয়তানি? বিশ্বাস করো আপু, আহসান একটা প্রতারক, মেরুদণ্ডহীন পুরুষ। আমি ওকে আমার জীবনে চাই না। ওর দ্বারা তোমার জীবন নষ্ট হোক সেটাও চাইছি না। আমি তোর আর একটা কথাও শুনতে ইচ্ছুক না। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, নয়তো সবাইকে ডেকে ডেকে তোর কেচ্ছা শোনাবো। কোনো দিকেই সুবিধা করতে না পেরে আমি হাল ছেড়ে দিলাম। পরদিন দুপুরে যথারীতি ফুফির বাড়ির সদস্যরা কাজে নিয়ে আমাদের বাড়িতে এলো। সাথে এলো সেই সুদর্শন প্রতারক, যাকে দেখে আমার শরীরের প্রতিটি লোম খুব কাঁপছিল। কাল রাতেই মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছি, আজ হাঁড়ি ভাঙব। দুই পরিবারের সামনে আহসানের মুখোশ টেনে ছিঁড়ব। এতে আমার সম্মান যাই যাক, তবুও ওকে ছাড়ব না। কিন্তু পরিস্থিতি বদলে গেল মুহূর্তেই। হঠাৎই সারা বাড়িতে খবর ছড়িয়ে পড়ল তরিয়াপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্লারে বউ সাজতে গিয়ে আপু আর ফেরেনি। সকলের মুখে মুখে বাতাসের বেগে প্রবাহিত হলো আপু পালিয়েছে। কিন্তু আমি এই বিষয়টি কিছুতেই হজম করতে পারছি না। কার সঙ্গে পালাবে? কেনই বা পালাবে? আহসান তো আপুর পছন্দের মানুষ, সমীকরণ মিলছে না। তবে আপু যে আমার ভাগের সুখটুকু নিয়ে পালিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ রইল না। কেননা পাত্রীর খোঁজে যখন সকলেই দিশেহারা, তখন স্বয়ং পাত্র মহাশয় সকলের খোঁজাখুঁজি স্থগিত করার নির্দেশ দিল। সঙ্গে আরও বলল, বিয়ে না করে এই আসর থেকে উঠব না আমি। আমি অবাক হয়ে সরাসরি তার চোখের দিকে তাকাতেই দেখলাম এত সব চিন্তিত মুখের মাঝে আহসান চিন্তাহীন মুখে বসে আছে। ফুপি বললেন, পাত্রী না পেলে বিয়ে করবি কিভাবে? আহসানের মা গর্জে উঠে বললেন, ওই মেয়েকে আমি আর ছেলের বউ করব না। এমন সময় সুর বদলালেন আমার ফুপা। আমার দিকে ঘাড় ঘুরিয়ে চেয়ে বললেন, দেশে কি মেয়ের অভাব যে তরির জন্য আমাদের ছেলে বসে থাকবে? পাত্রী তো চোখের সামনেই আছে।
সেই ইঙ্গিত বুঝতে উপস্থিত কারোরই অসুবিধা হয়নি। বর বিয়ে করতে এসে অপমানিত হয়ে ফিরে যাবে, তা বরপক্ষে সহ্য হবে না। তার চেয়ে এক মেয়ের বিয়ের সভায় আরেক মেয়ের বলিদান হওয়াটাকে তারা সহজতর পন্থা মনে করে। সেখানে মেয়েটির অপমান কতটুকু তা নিয়ে ভাবার অবকাশ ওদের নেই। এক মেয়ের অপমানের শোধ আরেক মেয়েকে দিয়ে পূরণ করবে তারা। অতঃপর বড় বোনের জায়গায় ধরে বেঁধে কবুল বলানো হলো ছোট বোনকে। আমি সেদিন খুব কাঁদলাম। বিয়ে না করার বাহানায় সকলের সঙ্গে বেয়াদবি করলাম, কিন্তু আমার জেদকে কেউ আমলে নিল না। উল্টে বুঝ দেওয়া হলো হুট করে বিয়ে, যেহেতু মানিয়ে নিতে সময় লাগবে। মৌরি না হয় বাপের বাড়িতেই থাকবে আপাতত। আমার সেই মুহূর্তে সবাইকে চোখের বিষ মনে হলো। কারোর কথাই সহ্য হচ্ছিল না। এক প্রতারককে বিয়ে করার বেদনায় নিজেকে চূড়ান্ত ব্যর্থ মানুষ মনে হচ্ছিল। তার চেয়ে আপুই ভালো কাজ করেছে, পালিয়ে বেঁচেছে। ফুপিরা চেয়েছিল আমাকে আজ সঙ্গে নিয়ে যাবে, কিন্তু বিয়ের কার্যাদি শেষ হবার সঙ্গে সঙ্গে আমি ঘরে এসে দরজায় খিল দিয়েছিলাম। অগত্যা আমাকে ছাড়াই বরযাত্রী ফিরে গিয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী বাসর রাত যাপনের জন্য আহসান আমাদের বাড়িতে থেকে গেছে। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় বাবা মা কেউই আমাকে কিছু বলতে পারছেন না। অবশ্য এখানে বাবা মায়ের কিছু করারও ছিল না। আমার সব আত্মীয় মান সম্মানের ভয় দেখিয়ে তাদের কাবু করে ফেলেছিল। বুঝিয়েছিল এখন আহসানের মতো ভালো পাত্র হাতছাড়া করলে পরে আমার বিয়ে দিতে বাবা মাকে বেগ পেতে হবে। বড় বোন পালিয়ে গেছে, এটার দুর্নাম আমার জীবনটাকেও ভোগাবে। সব দিক দিকে দিশেহারা বাবা মা তাই অসহায়ের মতো ওদের কথা মেনে নিয়েছে। বাড়ি ফাঁকা হয়ে যাবার পর মা বেশ কয়েকবার এসে দরজা ধাক্কালো। যা কিছু ঘটে গেল তা নিয়ে আমাকে বুঝ দিতে চাইছিল, বেশ বুঝতে পারলাম। তবুও দরজা খুললাম না। একা একা মাঝরাত অবধি কান্নাকাটি করলাম। এরপর সিদ্ধান্ত নিলাম জীবনটা নষ্ট হতে দেব না। বিয়ে হয়েছে মানে আর কোনো গতি নেই এমনটা ভাবছি কেন? সঙ্গে সঙ্গে মনের দুর্বলতা কেটে গেল। দরজা খুলে বাইরে আসতেই দেখলাম আহসান আমার দরজার দিক চেয়ে স্থির হয়ে বসে আছে, যেন আমারই অপেক্ষায় আছে সে। বসার ঘরে আহসান একা, বাবা মা আশেপাশে নেই। আমি দৃপ্ত পায়ে এগিয়ে আহসানের মুখোমুখি হলাম। পাতলা দাড়ি গোঁফ গজানো সেই কিশোর আহসান এখন ক্লিন শেভ করা সুদর্শন পুরুষ। আগে তার চোখে যে নিষ্প্রাণ চাহনি ছিল আমি দেখতে পেতাম, এখন আর সেটা নেই। দুর্বোধ্য সৃষ্টি। অবশ্য হবেই তো। যার মনে মনে শয়তানি তার চোখের ভাষা নিষ্পাপ হবে আশা করাও বোকামি। আমি আগে পিছে বাক্য ব্যয় না করে সরাসরি বললাম, দেখুন, যা কিছু হয়ে গেছে তার একটা সুস্থ সমাধানে আসতে চাই আমি। এভাবে আসলে হয় না। আহসান আমার কথার পিঠে জবাব দিল, এভাবে হয় না বলেই তো সঠিক পন্থায় সমাধান করে ফেললাম। তার মানে আরও 5টি বছর আগে যে গোপনে আমার বউ হয়েছিলে, আজ তাকে সামাজিকভাবে বউয়ের স্বীকৃতি দিলাম। আমি হতবুদ্ধি হলাম ক্ষণিকের জন্য। হায়, এই কথাই হয়তো আমি সুখের সাগরে ভাসতাম, যদি সে প্রতারক না হতো। যদি আজকের বরযাত্রী আমার জন্যই আসতো, যদি আহসানের সঙ্গে সেই পুরনো সুতোটা আজও রঙিনভাবে জুড়ে থাকতো। তার কিছুই হয়নি। ফলে কথাটা আমার কাছে প্রহসন বই আর কিছুই মনে হলো না। তার চরম নির্লজ্জতা, অন্তরের তিক্ততা আরও খানিকটা বাড়ল। ব্যঙ্গ করে বললাম, যাক, আপনার তাহলে মনে আছে সেই বিয়ের কথা? আমি তো ভেবেছিলাম আপনার স্মৃতিশক্তি দুর্বল। আহসান গম্ভীর গলায় বলল, দুর্বলতা স্মৃতিশক্তির ছিল না, দুর্বলতা ছিল পরিস্থিতির। যাক, বাইরে দাঁড়িয়ে এসব আলোচনা করা শোভনীয় নয়। ভেতরে চলো, কথা আছে। আহসানের স্বাভাবিকতাই আমার গায়ে আগুন ধরালো। চিবিয়ে চিবিয়ে বললাম, কেন? বাসর করার সময় পেরিয়ে যাচ্ছে? সে তো অবশ্যই যাচ্ছে, তবে তুমি ভয় পেও না। 5 বছর ধরে যেহেতু ধৈর্য ধরতে পেরেছি, আর একটু সময়ও পারবো। বলে আহসান ঠোঁট টিপে হাসল। ওর কথাগুলো আমার কাছে সস্তা রসিকতা মনে হলো। আহসান আমার জবাবের অপেক্ষা না করে ঘরে ঢুকে গেল। আমিও পিছু পিছু এসে বললাম, গিরগিটিও আপনাকে দেখে লজ্জা পাবে।
এতদিন ধরে রাত দিন আমার বোনের সঙ্গে প্রেম করে এখন আবার আমার সঙ্গে চেষ্টা করছেন? আহসান খাটে হাত ছড়িয়ে বসল, চোখে চোখ রেখে বলল, ওর সঙ্গে যদি প্রেমই করতাম তবে তোমায় বিয়ে করতে এত নাটক করতাম? আমি ভ্রুকুচকে বললাম, নাটক? আবার কিসের গল্প ফাঁদছেন? আহসান উঠে এসে মুখোমুখি দাঁড়ালো, আমার একটা হাত ধরে বলল, নাটক করার মানুষ আমি নই মৌরি। হাত ছড়িয়ে ধমকে উঠলাম আমি, আরে চিনি চিনি, কে কতটা নাটক করতে পারে সব চেনা হয়ে গেছে আমার। তুমি কিচ্ছু চেনো না, জানো না মৌরি। তোমাকে বোঝাতে পারবো না বলেই আগে দেখা করার রিস্ক নিতে চাইনি। ও আচ্ছা, তাই বুঝি? আমাকে পাওয়ার শখে আমার বোনকে বিয়ে করতে গিয়েছিলেন? ভেবেছিলেন বড় মেয়েটাকে পেলে ছোটটাকে ফ্রিতে মিলবে? আমার উত্তেজিত স্বরের বিপরীতে আহসান শান্ত গলায় বলল, আমি তরির জন্য প্রস্তাব পাঠাইনি। দেশে ফেরার আগেই তোমার কথা বলে রেখেছিলাম, কিন্তু আমার পরিবার ব্যাপারটা গোলমাল করে ফেলেছে। তোমার জায়গায় তরিকে বেছে নিয়েছে। অবশ্য এখানে দোষটা আমার পরিবারেরও না, তাদের ভুলটা বোঝানো হয়েছে। আমি কিছুতেই আহসানের কথা মানতে চাইলাম না। একের পর এক প্রশ্ন তো ছুটতে লাগলাম। এখন এটা নিশ্চয় বলবেন না যে বিয়ের একদিন আগেও জানতে পারেননি পাত্রীটা তরি আপু, তখন কেন প্রতিবাদ করেননি? আর ধরে নিলাম জানতেনই না, তবু আপনি ভাবলেন কি করে 5 বছর পর এসে উদয় হলেই আমি আপনাকে মেনে নেব? আহসান গভীর চোখে চেয়ে বলল, তার জন্য তোমাকে শুরু থেকেই সবটা জানাতে হবে, শুনবে? এরপর আমার সামনে উন্মোচিত হলো এক অজানা গল্প, যা আমার কল্পনারও বাইরে ছিল। আমি যেদিন আবেগের বশবর্তী হয়ে তোমায় বিয়ে করতে চাইলাম, সেদিনের মতো ভয় আর কোনো দিন পাইনি। হুট করে সিদ্ধান্তটা নিয়েই মনে হয়েছিল কাজটা ঠিক হচ্ছে না, আমাদের বয়সটাও পরিণত না, আর না তোমাকে আগলে রাখার যোগ্যতাটুকু হয়েছে। সদ্য এইচএসসি পাশ করে বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতি নেওয়া ছেলের বিচক্ষণতা আর কতটুকুই বা মজবুত। একবার ভাবলাম কথা ফিরিয়ে নেই, তারপর আবার তোমাকে হারানোর ভয়, আর তোমার সামনে নিজেকে ভীতু প্রমাণ করতে চাইনি বলে দুঃসাহসটা করেই বসলাম। অল্প বয়সের আবেগ বলো আর ভালোবাসা বলো, আমি সত্যিই তোমায় সারা জীবনের জন্য নিজের করে চেয়েছিলাম, কিন্তু আমার জন্য আরও বড় একটা ধাক্কা তখন অপেক্ষা করছিল বুঝতে পারিনি। কাজীকে ঘুষ দিয়ে বিয়ে সেরে ফেলার পর জানতে পারলাম মা স্ট্রোক করেছে। স্ট্রোক করার কারণ আমার বাবা। অফিসের এক কলিগের সঙ্গে ওনার ঘনিষ্ঠতার প্রমাণ এসেছে মায়ের কাছে, যা তিনি সহ্য করতে পারেননি। ছেলে হিসেবে আমিও পারিনি। একদিকে বাবার অধঃপতন, অন্যদিকে মায়ের মুমূর্ষতা অবস্থা। আমার মাথা কাজ করছিল না, তাই তোমাকে রেখেই হাসপাতালে চলে যাই। বন্ধুকে বলেছিলাম তোমায় বাড়ি পৌঁছে দিতে, কিন্তু তুমি আমায় ভুল বুঝে একাই চলে গিয়েছিলে। মায়ের একমাত্র সন্তান আমি। বাবার প্রতারণার পর আমাকেই অবলম্বন করেছিল মা। তখন যদি তোমার সঙ্গে আমার গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসতো, তাহলে হয়তো আর একটা ধাক্কায় ওনাকে আমি বাঁচাতে পারতাম না। তাই ভয়েই কিছুদিন তোমার সঙ্গে যোগাযোগ করিনি, পাছে মা সন্দেহ করে, পাছে কিছু প্রকাশ পেয়ে যাই। তাছাড়া তখন মাকে নিয়ে ছোটাছুটিও বাবার সঙ্গে সমঝোতায় আমার মানসিক পরিস্থিতিও ছিল না তোমার সঙ্গে দুটো কথা বলে নিজের মনের অবস্থা জানাই। আমার সেটুকু বোধও ছিল না। তারপরও 1 সপ্তাহ বাদে আমার ফ্লাইট। সব দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছিলাম। বাবার গোপন অন্যায়টি আমি আর মা গোপনই রেখেছিলাম, এমনকি একই বাড়িতে থাকা বাকি সদস্যরাও বুঝতে পারেনি। ভেবেছে আমি চলে যাব বলে মা মানসিকভাবে ভেঙে পড়েছে। বাবা আমাদের কাছে ক্ষমা চেয়েছিল, নিজেকে শুধরেও নিয়েছিল, তবে আগের সেই সম্মানটা আর ফেরত দিতে পারিনি। বিদেশের মাটিতে পা রেখেই আমি একটু স্বস্তি পেয়েছিলাম, অবকাশ পেয়েছিলাম তোমায় নিয়ে ভাবার। তোমার কাছে ফোন ছিল না, ছিল না সোশ্যাল অ্যাকাউন্ট। কাকিকে ফোন দিয়ে মাঝে মাঝে ইনিয়ে বিনিয়ে তোমার কথা জানতে চাইতাম। কাকি বলতো তুমি নাকি অনেকটা বদলে গেছো। বদলটা কেমন তা বলো তো না। এরপর বহু প্রচেষ্টার পর তোমার বড় বোন অর্থাৎ তোরির সঙ্গে যোগাযোগ করতে পারলাম। সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রায়ই কথা হতো। আমি তোরিকে জানিয়েছিলাম তোমায় ভালোবাসি,
তুমিও আমায় ভাসো। কিন্তু তরি সেটা ভালোভাবে নেয়নি। তোমার সঙ্গে কথা বলার জন্য আমার রিকোয়েস্ট করতাম, অনেক রিকোয়েস্ট করতাম। তরি শুরুতে শুরুতে বলতো তুমি ব্যস্ত, তুমি ঘুমিয়েছ। এরপর থেকে বলতো তুমি নাকি আমার সঙ্গে কথা বলতে চাও না, আমাকে ভুলে যেতে চাও, আমি নাকি তোমার করা আবেগের ভুল। এমনকি একটি ছেলের সঙ্গে তোমার ছবি দেখিয়ে বলেছিল তুমি মুভ অন করেছ। ছেলেটি তোমার সহপাঠী বন্ধু ছিল। আমি শুরুতে বিশ্বাস করতে চাইতাম না, কিন্তু অন্য ছেলের সঙ্গে দেখলে মাথা ঠিক থাকতো না। রেগে মেগে আর তোমার খোঁজ নিতাম না। নিজেকে বোঝাতাম ওটা আমারও আবেগের ভুল ছিল। সময় যেতে লাগলো, কিন্তু তোমাকে আমি ভুলতে পারলাম না। দূর দেশে একাকী তোমায় ভাবতে ভাবতে দিন দিন যেন অনুভূতি আরও তীব্রতর হই। তোরই কিন্তু আমাকে প্রতিনিয়ত মেসেজ করতো। আমার প্রতি ওর আকর্ষণ ছিল, সেটা বেশ বুঝতে পারতাম। পাত্তা দিতাম না আমি। আমার আগ্রহ ছিল তুমি কি করছো না করছো সেসবের প্রতি। একসময় সত্যিই আবিষ্কার করলাম আমার প্রতি তোমার কোনো আগ্রহ নেই। খুব জেদ হতো তখন। দূর দেশে আমি একা পড়ে পড়ে তোমার জন্য তড়পাচ্ছি, আর তুমি আমায় ভুলে বিন্দাস উঠছ। এদিকে আমার মা কাজিন রোজার সঙ্গে আমার একটা স্থায়ী সম্পর্ক তৈরির প্রতি আগ্রহ দেখাচ্ছিল। তোমার প্রতি জেদ ধরে সেটাতেও রাজি হলাম। শেষে দেখা গেল রোজা তার ব্রিটিশ বয়ফ্রেন্ডের সাথে লিভ ইন রিলেশনশিপে আছে। আমাদের সংস্কারবদ্ধ মন পাশ্চাত্যের এই সংস্কৃতিকে গ্রহণ করতে ব্যর্থ। সুতরাং পাত্রী বাতিল। আবারও আমার মন মস্তিষ্কে তুমিই গেঁথে রইলে, কিন্তু সেটা জেদ হয়ে। তোমায় আমি স্টক করতাম নিয়মিত। জেদটা বাড়ত, বই কমতো না। কি করে আমায় ভুলে যেতে পারলে তুমি? মা বিয়ের জন্য এবার জোরাজোরি শুরু করলে আমি নিজের ইগোটা সাইডে রেখে তোমার সম্পর্কে আরেকটু স্টাডি করলাম। জানতে পারলাম তুমি কোনো রিলেশনশিপে নেই। নিজেকে বোঝালাম আমায় হয়তো ভুলে গেছ, কিন্তু অন্যের তো হওনি। আমি না হয় দেখি চেষ্টা করে। তখনই তোমার ফুপি অর্থাৎ আমার কাকিকে জানালাম তার ভাইয়ের ছোট মেয়েকে বিয়ে করব। কিন্তু এখানে কাকিকে ভুল বোঝালো তরি। কাকি যখন বলল ভাইয়ের মেয়ে বউ করবে, তখন তরিই নাকি আগ বাড়িয়ে বলেছে তার সঙ্গে আমার 5 বছর ধরে নিয়মিত যোগাযোগ। আমি ওর খোঁজখবর নেই। মৌরি সম্বন্ধে নাকি আগ্রহই নেই আমার। তখন কাকি ধরে নিল তরিকেই আমি চেয়েছি। হয়তো বলতে বা শুনতে ভুল হয়েছে। বিয়েটা অল্প সময়ে সারতে চেয়েছিলাম এবং তোমার সঙ্গে আগেভাগে দেখা করতে চাইনি, কারণ আমার ইচ্ছে ছিল সামাজিক স্বীকৃতি দেওয়ার পরই তোমার কাছে অতীত নিয়ে কৈফিয়ত চাইব, বা নিজের দিক থেকেও দেব, যেন তুমি খোঁটা দিয়ে আগের সম্পর্কটা অস্বীকার করতে না পারো। এদিকে আমার অনুপস্থিতিতে বিয়ে ঠিক হয়ে গেল তরির সঙ্গে। সেদিনই আমি জানতে পারি বিষয়টা। প্রথমে তরিকেই ফোন করেছিলাম এই কাজটা কেন করলো জানতে। তরি এনিয়ে বিনিয়ে বলতে লাগলো সে আমায় পছন্দ করে, আর মৌরির চরিত্রে সমস্যা আছে ইত্যাদি। আমার খটকা লাগে তখন। তরি যে চালাকি করেছে সেটা বুঝতে পেরে ওর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ওর একাধিক ছেলের সঙ্গে গভীর সম্পর্ক। আমি প্রমাণ জোগাড় করলাম আগে। সাথে এও শতভাগ নিশ্চিত হলাম অতীতের তোমার সম্বন্ধে তরি আমাকে সব মিথ্যেই বলে গেছে। এখন এক মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে আরেক মেয়েকে চাওয়াটা দুই পরিবারে জটিলতা সৃষ্টি করবে জেনেই আমি তরিকে বোঝাচ্ছিলাম বিয়েটা ভাঙতে এবং দুজনে একসাথে বসে পরিবারকে বোঝাতে। তরি রাজি হচ্ছিল না। উল্টে থ্রেট দিচ্ছিল বিয়ে না করলে আমায় দোষারোপ করে নোট লিখে সুইসাইড করবে। শেষমেশ কাল রাতে ওকে আমি হুমকি দেই, বলি আজ বিয়ের আসরে যদি ওকে বউ সাজে দেখি তবে সবার সামনে ওর চরিত্রের কদর্যতা ফাঁস করে দেব। তখন বিয়ে তো হবেই না, কাউকে মুখও দেখাতে পারবে না। তরি ভয় পেয়ে রাজি হয়ে যায়। বিনিময়ে মোটা একটা অ্যামাউন্টও দাবি করে। আমি তোমার বাড়িতে আসার আগেই ওকে অ্যামাউন্টটা দিয়ে এসেছি। কাকাকে আগেভাগে সব জানিয়েছিলাম যেন তরি পালিয়েছে শুনে উনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন। আর আমি জানতাম আজ রাতে এই মুহূর্তটা আমার জীবনে আসবে, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।
সবটা শুনে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া খুঁজে পাচ্ছিলাম না। আহসান কথা শেষ করে হাঁপিয়ে উঠল। আমার হাতটা পরম আদরে টেনে নিয়ে বলল, তোমাকে আমি আজও ভালোবাসি মৌরিফুল। তখনই দরজায় সজোরে করাঘাত পড়তে লাগলো। ছুটে গিয়ে দরজা খুলতেই মা বললেন, পাশের অঞ্চলের ব্রিজের নিচে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। মরদেহর সঙ্গে থাকা ফোন থেকে মাত্রই কল করে সে খবর জানানো হয়েছে। কথাটা বলেই মা তরিয়াপুর নাম করতে করতে জ্ঞান হারালেন। চাঞ্চল্যের ঝড়ো হওয়ায় বিধ্বস্ত আমরা রাত 3টায় পৌঁছেছিলাম সেই ব্রিজের কাছে, কিন্তু গিয়ে কাউকে পাইনি। যে লোক ফোন করেছিল তাকে পুনরায় কল করা হলে জানালো পুলিশ এসে লাশ নিয়ে মর্গে গেছে। বাবা মায়ের শক্তি কিংবা মনোবল ছিল না ছোটাছুটি করার। তাদের বাড়িতে রেখে আমি আর আহসান বেরিয়ে যাই মর্গের উদ্দেশ্যে। যাওয়ার পথে বারবার বলেছিলাম, আমার বোনের কিছু হলে সেই দায় আপনি এড়াতে পারবেন না আহসান। আহসান আমার অভিযোগের বিপরীতে কিছু বলতে পারেনি। আমরা মর্গে গেলাম 3:45টার দিকে। আহসান কার কার সঙ্গে যেন যোগাযোগ করলো। এরপর একজন দায়িত্বরত পুলিশের উপস্থিতিতে আমরা মর্গে প্রবেশ করলাম। গা গোলানো গন্ধ ও স্বল্প আলোয় মর্গের 3টে লাশ দেখতে পেলাম। 1 ঘন্টা আগে আনা লাশটার সাদা কাপড়টা সরাতেই ভয়ে চিৎকার করে উঠলাম আমি। কি বীভৎস করে মেরেছে, মুখটা পর্যন্ত চেনা যাচ্ছে না। মুখ চেপে বাইরে এসে বমি করে ফেললাম। আহসান আমার মাথা চেপে ধরেছিল তখন। নিজের উপর নিয়ন্ত্রণ এনে দায়িত্বরত পুলিশের এসআইকে জানালাম, উনি আমার আপন নন। আর ইউ শিওর? হ্যাঁ, কারণ গতকাল বিয়ে উপলক্ষে আপু 2 হাত ভরে মেহেদি পড়েছিল। এই লাশের হাতে কোনো মেহেদি নেই। আমার কথায় আহসানা যেন অভিযোগের দায় থেকে সাময়িক মুক্তি পেয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিল। এসআইকে উদ্দেশ্য করে বলল, উনি কিভাবে মারা গেছেন কিছু জানা গেছে? এসআই বললেন, অবস্থা তো দেখলেনি, মুখটাকে অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে, বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে। আহসান জোর দিয়ে বলল, আপনারা এই বেওয়ারিশ লাশটার ব্যাপারে তদন্ত করুন। লাশের সঙ্গে যেহেতু তরির ফোন পাওয়া গেছে, তার মানে মেয়েটির সঙ্গে কোনো না কোনোভাবে তরির যোগসূত্র আছে। আহসানের কথায় আমি চমকে উঠলাম। সব কিছু ধাঁধা লাগছিল। আহসান আমার হাতটা ধরে বলল, তরির খোঁজ বের করা যাবে। এখন বাড়ি গিয়ে বাবা মাকে খবরটা জানাতে হবে। ওনারা হয়তো অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। তরিয়াপুর লাপাত্তা হওয়ায় পৃথিবীর কোথাও কিছু থেমে থাকেনি। সব রোজকার নিয়মে চলছে। শুধু থমকে গেছে বাবা মায়ের হাসি এবং আমার আর আহসানের সম্পর্কটা। আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আহসান সকালেই নিজের বাড়ি চলে গিয়েছিল। এরপর প্রতিদিনই একবার করে আসে, আমাদের খোঁজ নেই। বাবা মাকেও আশ্বাস দিয়ে বলে তরির খবর জোগাড় করে আনবে, কিন্তু রাতে এখানে থাকে না। আমিও থাকতে বলি না। ফুপি বারবার আমাকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বললেও আহসান এ নিয়ে কিছু বলে না। বাবা মার ওপর মহা বিরক্ত, কিন্তু জোর করে বিয়ে দিয়েছেন মনে করে কিছুই বলতে পারেন না। আহসান যে প্রতিদিন এসে শুধু খোঁজখবর নিয়ে চলে যান, তা নয়। আজ বিকেলের কথাই বলা যাক। দুপুরে খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছি। ঘুম ভাঙতে দেখি আহসান আমার পায়ের কাছে বসা। ওর একটা হাত আমার পায়ের আঙ্গুল ধরে আস্তে আস্তে টানছে। আমি ঘুম ভেঙে লাফিয়ে উঠতেই সে হেসে বলল, 5 বছরে তোমার ঘুমের ধরন একটুও বদলায়নি দেখছি, এখনও হাঁ করে ঘুমাও। লজ্জা পেলাম কিছুটা, তেঁতে উঠে বললাম, কারো ঘরে ঢুকতে নক করতে হয় জানেন না? যে কেউ আর বউ তো এক না। তোমার হাত পায়ের গড়ন কিন্তু একই আছে, চিকন ও লম্বা আঙ্গুল। উজ্জ্বল ত্বকে বড় বড় পশমগুলো আরও সুন্দর দেখাচ্ছে। আমি তড়িঘড়ি করে হাঁটুর কাছে উঠে আসা পাজামাটা নামিয়ে নিলাম। এই লোক কি আমার ঘুমের সুযোগে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে? আড়ষ্টতায় জড়িয়ে গেল সত্তা। গম্ভীর গলায় বললাম, নজর হেফাজত করুন। করব, অন্য মেয়েদের বেলায়। উত্তর দিয়ে আহসান উঠে দাঁড়ালো। আমাকে তাড়া দিয়ে বলল, হাত মুখ ধুয়ে এসো।
চিকেন তন্দুরি ও নান রুটি এনেছি, গরম গরম খেয়ে নাও, এরপর এক জায়গায় নিয়ে যাব। কোথায়? গুরুত্বপূর্ণ, গেলেই জানতে পারবে। আহসান আমায় নিয়ে গেল থানায়। এসআইয়ের থেকে জানতে পারলাম সেই বেওয়ারিশ লাশের খবর। মেয়েটির নাম চাপা, বাড়ি লালমনিরহাট। ঢাকায় থেকে মেয়েটি পড়াশোনা করত, পাশাপাশি পার্ট টাইম জব করে বাড়িতে ভালো অ্যামাউন্টের টাকা পাঠাতো। কিন্তু পার্ট টাইম জব করে নিজের খরচ সামলে বাড়িতে এত টাকা কি করে দেয়, সেখানেই খটকা লাগে। চাপার লাশ শনাক্ত করেছিল তার ক্লাসমেটরা। ওদের কাছে চাপার সম্পর্কে ব্যক্তিগত তথ্য পাওয়া না গেলেও এটুকু জানা যায় চাপা একটি কসমেটিক্স ব্র্যান্ডের ডিলার হিসেবে কাজ করত। মেয়েদেরকে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার জন্য বিভিন্নভাবে আকর্ষণ ও প্রতারণা করত। এছাড়া মেয়েটি কারোর সঙ্গে বিশেষ মিশত না। চাপার সহপাঠীদের কাছ থেকে পাওয়া ফোন নম্বরটি নিয়ে অনুসন্ধান চালিয়ে মৃত্যুর কয়েক ঘন্টা আগে যে ফোন নম্বরটির সঙ্গে কথোপকথন হয় সেটা শনাক্ত করা হয়। কাকতালীয়ভাবে তরির ফোন থেকেও সেই নম্বরেই শেষবার যোগাযোগ করা হয়েছে। অর্থাৎ দুটি মেয়ের সঙ্গেই লোকটির যোগসূত্র আছে। অনুসন্ধান করে জানা যায় সেই নম্বরটি কসমেটিক্স ব্র্যান্ডের মালিক কায়সারের। মালিকের সঙ্গে চাপার বেশ শখ ছিল। সখ্যতা এমন পর্যায়ে পৌঁছিল যে প্রায়ই কায়সারের বাগানবাড়িতে দেখা যেত চাপাকে। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে সন্তানের অধিকার দাবি করে। স্বাভাবিকভাবেই তথাকথিত প্রেমিক তা দিতে অস্বীকার করে। চাপাও সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। এদিকে কায়সারের প্রেমিকা ছিল তরি। কথা ছিল খুব শীঘ্রই তরিকে বিয়ে করবে কায়সার। প্রায়শই গভীর ভালোবাসাবাসীও হতো তাদের। চাপা মেয়েটার চাকরিতে আসার পর কায়সারের সঙ্গে সখ্য নিয়ে সন্দেহ হতো। এক পর্যায়ে সন্দেহ সত্যি প্রমাণিত হলে কায়সারের উপর থেকে তরির বিশ্বাস উঠে যায়। এমন সময় আহসান নামটা কানে আসে তরির। আহসানের সুদর্শনতায় ও যোগ্যতায় সদা প্রলুব্ধ তরি ভাবে কায়সারের চেয়ে আহসান বেটার অপশন হতে পারে। তখন সে বোনকে সরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আহসানের বিচক্ষণতার কাছে সহজেই ধরা পড়ে যায়। তরি সবকুল হারিয়ে যখন ডুবে যাওয়ার পথে, তখন কায়সারকেই পুনরায় অবলম্বন করতে চাইল, কেননা কায়সারের সঙ্গে তার সম্পর্ক মাত্রাধিক গভীর ছিল। পাশাপাশি কায়সারের বিত্তশালী জীবনযাপনের প্রতি লালসাও ছিল। কায়সারও তরির লালসময়তায় হাবুডুবু খেত সর্বদা। সে কায়সারকে চাপ দিতে লাগলো চাপার ঝামেলা উপড়ে ফেলে বিয়ে করে নিতে। কায়সার তরির উপর দুর্বল ছিল, বিয়ে করার ইচ্ছেও রেখেছিল বলে এক কথায় রাজি হয়ে যায়। এদিকে তরিও সুযোগ বুঝে আহসানের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এরপর তরি ও কায়সার মিলে বুদ্ধি করে কিভাবে চাপা নামক কাঁটাকে উপড়ে ফেলবে। আপোষে মানতে রাজি ছিল না চাপা। টাকার লোভে গর্ভপাত করতে চায়নি, নিজের স্ক্যান্ডাল ঢাকতে তাই সর্বশেষ পন্থা হিসেবে অ্যাসিডে পুড়িয়ে চাপাকে মেরে ফেলতে চায় কায়সার। চাপা বাঁচতে চেয়েছিল। হত্যাকারীর সঙ্গে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে, গর্ভের সন্তানের প্রমাণও মিলেছে। কায়সারকে গ্রেফতার করার পর সে সবটা স্বীকার করে নিয়েছে। তরিকে খুঁজে পাওয়া যায়নি। চূড়ান্ত ধুরন্ধর মেয়েটি কী করে যেন পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আহসান জিজ্ঞেস করলো তরির ফোনটা, ওটা লাশের কাছে কি করে মিলল? লাশ ফেলে যাওয়ার সময় হয়তো কোনোভাবে পড়ে গিয়েছিল। তরি সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এসআইয়ের কাছে সব শুনে নির্বাক হয়ে রইলাম আমি। আমার তরি আপু এতটা একটা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, শুধু নিজের স্বার্থের জন্য? আচমকা সেই রাতে মর্গে ঝলসানো দেহটির চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল। প্রেশার লো হয়ে জ্ঞান হারালাম। এরপর থেকে বহু রাত সেই ঝলসানো নারীটি আমাকে রাতে ঘুমাতে দেয়নি। আপুর নির্মমতার চিহ্ন আমার শান্তি কেড়ে নিয়েছিল। আর অন্যদিকে শান্তি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আহসান নিজে কাঁধে তুলে নিয়েছিল। ভালোবাসা যদি ফুল হয়, সেই ফুলটি আমার জীবনে প্রথম ফুটিয়েছিল তুমি। পরিস্থিতির পরিচাপে একসময় ফুলটা শুকিয়ে মরে গিয়েছিল, কিন্তু গাছটা তো মরেনি। সে আবারও নির্দিষ্ট মৌসুমে যৌবন রস ফিরে পেয়েছে।
প্রকৃতির নিয়মে হয়তো সেই গাছে ফুল আবার ফুটতই। ভাগ্যের মহিমান্বিত পালা বদলে এবারও ফুল হয়ে এলে তুমি, আমার মৌরি ফুল। আমি মালি হয়ে আজীবন এই ফুলটির পরিচর্যা করে যেতে চাই। অধিকার দেবে না আমায়? আহসান দিন দিন আমার কাছে তীব্র থেকেও তীব্রতর আকর্ষণ হয়ে উঠছে। কৈশোরে সে ছিল শুধুই সুদর্শন, মনে লাগা এক পুরুষ। যৌবনের এই পুরুষটি দায়িত্বশীল, কর্তৃত্বপরায়ণ, শীতল। অবশ্য আরও একটা রূপ, প্রকট প্রেমিক রূপ। এই যে পাশে বসে আমার একটা হাত মুঠোয় পুরে সস্নেহে আবদার রাখলো, তা ফেরানোর মতো পাষণ্ড আমি হতে পারিনি। ওর হাত ধরে শ্বশুরবাড়ি এসেছি, তবু আমাদের মাঝে কিছু জড়তা ছিল। বহুদিন ফেলে রাখলে দেয়ালেও শ্যাওলা জমে, লোহাতেও জং ধরে। আমাদের মনেও অস্বস্তির কিছু ধুলো পড়েছিল। আমাদের না বলে আমার বললে বোধহয় বেশি ভালো হয়, কেননা আহসানের দিক থেকে আমি সবসময় একটা নীরব আশকারা পেতাম। এক বিছানায় শুলেও শুরুতে এক কম্বলের নিচে আসতে চাইতাম না, কিন্তু সকালে উঠে দেখতাম দুজনে একই কম্বলের নিচে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছি। আমি প্রশ্ন করার আগেই সে ঘুম থেকে উঠতে উঠতে গম্ভীর গলায় বলে, জেগে থাকা অবস্থায় কম্বল চাই না, অথচ ঘুমালে পুরো কম্বল একা দখল করে নাও। বেচারা আমি শীতে কাতরাতে কাতরাতে টানাটানি করে অল্প একটু উষ্ণতা পাই। আমি লজ্জা পেয়ে যাই। সত্যিই কি ঘুমের মাঝে কম্বল নিয়ে টানাটানি করি আমি? কে জানে। তবে এর ফলেই একে অপরের সংস্পর্শে আসা হতো আমাদের। এরই মাঝে আমার কিছু সমস্যা প্রকট হচ্ছিল। এমনিতেই তরিয়াপুর একের পর এক অপকর্ম আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল। সেই খুনের ঘটনার পর প্রধান আসামি কায়সারকে পুলিশ ধরতে পারলেও সহযোগী তরিয়াপুর নাগাল পুলিশ পায়নি। আমার অতি চালাক আপু তাদের চোখে ধুলো দিয়ে নিরাপদে পালিয়ে যেতে পেরেছিল। সাথে নিয়ে গিয়েছিল আমার মানসিক শান্তি। সমস্যার উৎপত্তি হয়েছিল আপুর অপকর্ম জানার পর থেকে। প্রায়ই ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে জেগে উঠতাম। স্বপ্নে দেখতাম চাপার ঝলসানো লাশ আমার কাছে আপুর খোঁজ চাইতে আসতো। সেসব বিভৎস স্বপ্ন যেদিন দেখতাম, ভয়ে কেঁদে উঠতাম আমি। ঘুমাতে চাইতাম না। অবস্থার দিন দিন অবনতি হতে হতে একসময় আমি অন্ধকারকেই ভয় পেতাম। একা ঘরের সাথে থাকতাম না। সেই সময়টায় আহসানের যত্ন, আদর, ভালোবাসাগুলো আমি মন দিয়ে উপলব্ধি করতাম। ও আমাকে মানসিকভাবে অনেক বেশি আশ্বাস দিত। আমার ভয় কাটাতে অনেক রাত অবধি গল্প করত। ওর কথায় মজে গেলে আমি বাকি সব ভুলে যেতাম, কিন্তু ঘুমালে আবারও আমি সেই আতঙ্কে ডুবে যাই। এমনই এক তীব্র আতঙ্কের রাতে ঘুম ভেঙে লাফিয়ে উঠলাম আমি। ঘামে জামা ভিজে গেছে। আহসানের ঘুম বেশ পাতলা। আমার লাফিয়ে ওঠাতেই ওর ঘুম ভেঙে গেছে। আমার মাথাটা বুকে টেনে নিয়ে ও ঘুম ভাঙা ফিসফিস শব্দে বলল, আবার ভয় পেয়েছ? চাপা, তোরই আপু। চুপ, আর বলতে হবে না। ওসব নিয়ে না ভেবে একটা রাত তো আমাকে নিয়েও ভাবতে পারো। আহসানের স্পর্শে আহ্বান ছিল। আমার দুর্বল চিত্তে লেপ্টে ছিল সমর্পণের গূঢ় ইঙ্গিত। সেই রাত আমায় ভয়ের থাবা থেকে অনেক দূরের এক সুখদিঘিতে নিয়ে গিয়েছিল, যেখানে গা ভিজিয়ে আমিও আহসান একে অপরকে আরও গভীরভাবে জানতে পারি। মাস দুয়েক বাদে টের পেলাম আমার গর্ভের নতুন প্রাণের অস্তিত্ব। দুঃস্বপ্ন দেখার রোগটা এবার নতুন মাত্রা পেল। আগে চাপার ঝলসানো লাশ আসতো আপুর খোঁজ করতে, এখন চাপার গর্ভে বিলীন হওয়া সেই বাচ্চাটাও আসে আপুর খোঁজে। গর্ভকালীন সময়কার অনেক স্মৃতি আমার স্পষ্ট মনে নেই। আহসান আমাকে এসব মনে করাতে চাইতো না দেখে বলতো না। তবে ফুপির কাছে শুনেছি আমি তখন অস্বাভাবিক হয়ে গিয়েছিলাম, উগ্র আচরণ করতাম। সবসময় মনে হতো কেউ আমার বাচ্চাকে কেড়ে নেবে। সম্পূর্ণ গর্ভাবস্থা আমি চিকিৎসার উপরে ছিলাম। আমার মেয়ে তাহিন জন্মানোর পর অবশ্য আমি অনেকটাই স্বাভাবিক হয়েছিলাম। এরপর আহসান আর দেশে থাকতে চাইল না। যে প্রতিষ্ঠানেও পড়াশোনা করেছে সেখানেই রিসার্চ করার অফার লেটার পেয়ে আমাকে আর তাহিনকে সঙ্গে নিয়ে উড়াল দিল। সকাল সকাল তাহিনকে স্কুলে পাঠানো আমার কাছে
একটা যুদ্ধের সমান। শীতের সকালে মেয়েটার ঘুম ভাঙতে চায় না। যাও আদরে আহ্লাদে ঘুম ভাঙাই, দেখা যায় নাস্তাটা করতে অনীহা। হাজারটা আদুরে বাক্যে ভুলিয়ে মুখে 2 গ্রাস খাবার নিয়ে টিফিন প্যাক করে বাসের কাছে ছেড়ে দিয়ে আসি। এরপর আমার এক টুকরো অবসর। আজ অবশ্য অবসরের একজন সঙ্গী আছেন। ভদ্রলোকের আজ অফিস নেই, তাই নাকি বউকে ঘরের কাজে সাহায্য করবেন। সাহায্যের নমুনাস্বরূপ এখনও নাক ডেকে ঘুমাচ্ছেন। সব কাজ শেষ করে কফি কাপটা হাতে নিয়ে রুমে ঢুকে দেখি আহসান তখনও ঘুমাচ্ছে। পাশে বসে গরম কাপটা ওর নাকের উপর ধরলাম। আহসান চোখ মেলল সঙ্গে সঙ্গে, জড়ানো সুরে বলল, জন্মসূত্রে প্রাপ্ত নাকটা এমনিতেই মোচা, তুমি আরও চ্যাপ্টা করার বাহানায় আছো নাকি? হেসে বললাম, হলে ক্ষতি কি? লোকে বলবে বোচার বউ। হুম, লোকে বলবে সুন্দরীর বউ। আমার গর্বিত স্বরে আহসান ভ্রু বাঁকালো। আচ্ছা, আমাকে অসুন্দর বানিয়ে নিজের সুন্দরতার প্রশংসা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। বললাম, এখন ফ্রেশ না হলে লোকে বলবে কর্মঠ বউর অলস বর। আহসানকে জোর করে বাথরুমে পাঠালাম আমি। এরপর লেগে পড়লাম বিছানা গোছাতে। বালিশের নিচ থেকে আহসানের ফোনটা বের করতেই দেখলাম স্ক্রিনে একটা নতুন মেসেজ। নামটা দেখে বুকটা ধক করে উঠল। কাঁপা কাঁপা হাতে মেসেজটা ওপেন করতেই দেখলাম তাতে লেখা, তুমি আসছো তো? প্রেরকের নাম তরি মাহমুদ। আমি তীব্র বিস্ময়ে কিছুক্ষণ থম মেরে রইলাম। এরপর উপরের মেসেজ চেক করতেই দেখলাম গতকাল রাতের দুটো কথোপকথন। কাল দুপুরে দেখা করতে এসো, আমি অপেক্ষায় থাকব। আসব, আহসানের ছোট্ট জবাব। বাথরুমের ছিটকিনি খোলার আওয়াজে ফোনটা রেখে দিলাম। ও গোসল সেরে বেরিয়েছে। বললাম, আজ দুপুরে আমাদের বাইরে খেতে যাওয়ার কথা। আহসান আমার গালে একটা চুমু খেয়ে বলল, আজ সম্ভব হচ্ছে না সোনা, আর্জেন্ট কাজ পড়ে গেছে, তবে সন্ধ্যায় মাস্ট। তাহিনকে নিয়ে একসঙ্গে বের হব। আমার মুখ দিয়ে আর জবাব এলো না। আহসান ব্যস্ত হাতে পোশাক পরে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। বের হওয়ার আগে আবারও আমার গালে একটা চুমু খেয়ে বলল, খুব বেশি দরকার না হলে যেতাম না, মন খারাপ করো না, ফিরব শীঘ্রই। আহসান বেরিয়ে গেল। 5 মিনিটের ব্যবধানে আমিও বের হলাম। আহসানের ফোন থেকেই দেখা করার লোকেশন জেনেছি। সেটা একটা হাসপাতাল। আপু আর আহসান হাসপাতালে কেন দেখা করছে তা নিয়ে মনে সংশয় জমেছে। তার চেয়েও বেশি উত্তেজনা কাজ করছে এটা জানতে যে এতদিন বাদে তরি আপু কোথা থেকে এলো, আর আহসানের সঙ্গেই বা তার যোগাযোগ কী করে হলো। হাসপাতালে ঢুকে একটু থতমত খেয়ে গেলাম। এখানে ওদের কোথায় খুঁজব? রিসিপশনিস্ট মেয়েটির কাছ থেকে জানতে চাইলাম তরি মাহমুদ নামে কোনো পেশেন্ট ভর্তি আছে কিনা। মেয়েটি উত্তর দিল, আছেন। আপনি পেশেন্টের কে হন? আমি মৌরি মাহমুদ, তরি মাহমুদের বোন। রিসিপশনিস্ট আমাকে কেবিন নম্বর জানিয়ে দিল। 4 তলার সর্বদক্ষিণের কেবিনে ঢুকে আমি থম মেরে গেলাম। এ কাকে দেখছি? আমার সেই সুন্দরী তরি আপু, নাকি শুকিয়ে হাড়ের সঙ্গে চামড়া বসে যাওয়া এক কঙ্কাল? আহসান আমার দিকে পিঠ দিয়ে বসেছিল। তরি আপুর হতভম্ব দৃষ্টি অনুসরণ করে আমায় দেখতে পেয়ে অপ্রস্তুত হয়ে গেল। আমি কেবিনে ঢুকে সবার আগে জিজ্ঞেস করলাম, আপুর কি হয়েছে? তরি আপু মুখ ঢেকে কেঁদে উঠল। আহসান রাগঢাক করার অবকাশ না পেয়ে সত্যিটা জানাতে বাধ্য হলো। সপ্তাহখানেক আগেই তরি আপুর সঙ্গে যোগাযোগ হয় ওর। আপু নিজেই যোগাযোগ করে জানায় 6 বছর পালিয়ে বেরিয়ে অবশেষে আপুর পালানোর সময় ফুরিয়েছে। উদ্দাম জীবনের ফলস্বরূপ 5 বছর ধরে আপুর দেহে HIV ভাইরাস বাসা বেঁধেছিল। এতগুলো বছর ধুকে ধুকে অবশেষে ডাক্তার জানিয়েছে আপুর সময়কাল ক্ষীণ। বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার অবস্থা ছিল না, কেননা পুলিশের খাতায় আপুর নাম আছে। লুকিয়ে যেটুকু সম্ভব চিকিৎসা করতে পেরেছে। এখন সেটাও অকার্যকর হওয়ায় আপু দিশেহারা হয়ে গেছেন। কায়সারের সঙ্গে থেকে পালিয়ে আপুর নিজের অনন্য সৌন্দর্য দিয়ে একজন কুখ্যাত সন্ত্রাসীর গার্লফ্রেন্ড হয়েছিল এতদিন। লোকটির রাজনৈতিক প্রভাব থাকায় আপুকে ঝামেলায় পড়তে হয়নি। আপু লোকটির কাছে নিজের অসুখের ব্যাপার লুকিয়েছিল, কিন্তু 1 বছর আগে সেই লোক এই
অনিরাময়যোগ্য রোগের কথা জানতে পেরে আপুকে জড়িয়ে দিয়েছে। এখন আপুর সবকুল হারিয়ে দিশেহারা অবস্থা। বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার মুখ নেই, আমার সামনে দাঁড়ানোর মুখ নেই। তাই আহসানকেই ডেকেছিল সাহায্যের জন্য। আপু তবুও মানতে চাইছিল না বলেই আহসান আজ দেখা করতে এসেছে। আমি আহসানকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, বিশ্বাস করি। তাই অতীতের মতো চোখে না দেখে কানে না শুনে নিজের মতো কিছু ভেবে নিইনি বা মনের মাঝে কোনো হীনচিন্তা ঠাঁই দেয়নি। আমি দুর্বল পায়ে হেঁটে আপুর পাশে বসলাম। ঝাপসা চোখে দেখলাম আপুর বেঁচে থাকার আহাজারি। মৌরি, মৌরি রে, আমি বাঁচতে চাই, আমাকে তোরা বাঁচা। হুট করে চোখের সামনে ভেসে উঠল চাপার সেই ঝলকানো দেহটি। ভেজা গলায় ফিসফিস করে বললাম, চাপাকে মনে আছে আপু? সেও এভাবেই আমার স্বপ্ন এসে বেঁচে থাকার আকুলতা প্রকাশ করত। আপুর অনুতপ্ত কান্নার বেগ বেড়ে গেল। আমি যেন ওর মাঝে চাপাকেই দেখতে পেলাম। মনে হলো সেই দুঃস্বপ্নগুলো আজ আমায় হালকা করে দূর হয়ে যাচ্ছে।